অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে ব্যাংক রেজলিউশন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, তফসিলি ব্যাংক সম্পর্কিত রেজুলেশন ক্ষমতা প্রয়োগ এবং এতৎ সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত একটি বিল, ব্যাংক রেজলিউশন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলে আপত্তি আছে? আপত্তি দিয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা 12। বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 সংরক্ষণের পক্ষে আমি কথা বলতে চাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। একটু বাড়াই দিলে খুশি হব। 10 মিনিট ইজ এনাফ টাইম। আচ্ছা, আপনার মাধ্যমে মহান সংসদের সামনে আজ আমি দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। সেটি হলো ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 সংরক্ষণের অপরিহার্যতা। আদেশটি শুধু একটি আইনি দলিল নয়, এটি বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা কবচ, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড রক্ষার হাতিয়ার এবং ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের সুনির্দিষ্ট আইনি প্রতিঘাত। মাননীয় স্পিকার, বর্তমান সরকার এই অধ্যাদেশটি বাতিল বা সংশোধন করার প্রস্তাব করেছেন। আমি বিরোধী দলের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, এই প্রস্তাব দেশের স্বার্থবিরোধী, জনগণের বিরুদ্ধে এবং আর্থিক খাতের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই বাংলাদেশ ব্যাংকিং খাতে আজ গভীর সংকটে। শত শত কোটি টাকা ঋণ খেলাপ, মূলধন ঘাটতি, তারল্য সংকট, দীর্ঘ দিনের দুর্নীতির ফলে কিছু সংখ্যক ব্যাংক আজ অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতে অধ্যাদেশ বাতিল করা হলে তা হবে মানুষের জন্য মানুষের চিকিৎসার বন্ধ করার শামিল। মাননীয় স্পিকার, এই অধ্যাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সাধারণ আমানতকারীদের সুরক্ষা। দেশের কোটি কোটি মানুষের তাদের জীবনের সঞ্চয় ব্যাংকে রাখেন। যখন কোনো ব্যাংক সংকটে পড়ে তখন সবার আগে ক্ষতিগ্রস্ত হন এই সাধারণ মানুষই। অধ্যাদেশটি স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে রেজুলেশন প্রক্রিয়ায় সুরক্ষিত আমানত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, আমানতকারীরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কাজে এই অধ্যাদেশ বাতিল করা মানে কোটি মানুষের সুরক্ষাকে ধ্বংস করা। মাননীয় স্পিকার, অতীতে সংকটগ্রস্ত ব্যাংকগুলো বাঁচাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, যা মূলত সাধারণ করদাতার অর্থ। এই অধ্যাদেশ এমন একটি কাঠামো নির্মাণ করেছে যেখানে প্রথমে বেসরকারি উৎস থেকে সংকট নিরসনের চেষ্টা হবে এবং শুধুমাত্র সর্বশেষ উপায় হিসাবে সরকারি সহায়তার বিধান রয়েছে। এটি বাতিল হলে আবার করদাতাদের অর্থ অপচয়ের মুখে পড়বে। ব্যাংকিং সেবার ধারাবাহিকতা নিশ্চিত করা। এই একটি ব্যাংক সংকটে পড়লে তার আমানতকারীরা এবং ব্যবসায়ীরা তাৎক্ষণিক ক্ষতির শিকার হন। লক্ষ লক্ষ গ্রাহকদের লেনদেন বন্ধ হয়ে যায়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এই অধ্যাদেশ সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে যে রেজুলেশন প্রক্রিয়া চলাকালে ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে, গ্রাহকরা তাদের সেবা পাবেন। এটি অর্থনৈতিক বিপর্যয় ও প্রতিরোধের মূল রক্ষা কবচ। আর্থিক খাতে জনগণের সেবা পুনরুদ্ধার। বাংলাদেশের ব্যাংকিং খাতে জনগণের আস্থা আজ তলানিতে, কারণ বারবার ব্যাংক কেলেঙ্কারি, লুটপাট ও সংকটে পড়েও কার্যকর কোনো আইনি ব্যবস্থা ছিল না। এই অধ্যাদেশ স্বচ্ছ, পূর্ব ঘোষিত, আইনসম্মত রেজুলেশন প্রক্রিয়া তৈরি করে, সেই আস্থা পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে। এটি বাতিল করলে সেই বিশ্বাসের সামান্য যা অবশিষ্ট ছিল, মাননীয় স্পিকার, তাও ধ্বংস হয়ে যাবে। মাননীয় স্পিকার, এতদিন বাংলাদেশের ব্যাংক সংকট মোকাবিলার কোনো সুনির্দিষ্ট আইনি কাঠামো ছিল না। ব্যাংক ডুবতে থাকতো এবং কেন্দ্রীয় ব্যাংক হাত পা বেঁধে বসে থাকতো। এই অধ্যাদেশ বাংলাদেশ ব্যাংকে সুস্পষ্ট আইনি ক্ষমতা দিয়েছে।
সংকটগ্রস্ত ব্যাংকে ক্ষতিগ্রস্ত করা, এই ক্ষমতা বাতিল করা মানে কেন্দ্রীয় ব্যাংকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসা। যখন কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যর্থ হয়, দুর্নীতি অব্যবস্থাপনায় ব্যাংক ডুবানো হয়, তখন দ্রুত একজন যোগ্য শাসক নিয়োগ দিয়ে ব্যাংকে রক্ষা করার ব্যবস্থায় অধ্যাদেশ রয়েছে। প্রশাসকের স্পষ্ট দায়িত্ব এবং ক্ষমতা, জবাবদিহিতার বিধান নিশ্চিত করা হয়েছে। পুরো পৃথিবীতে এই পদ্ধতি সফলভাবে ব্যবহৃত হয়েছে। মাননীয় স্পিকার, ব্রিজ ব্যাংকগুলো সংকটগ্রস্ত ব্যাংকের ভালো সম্পদ, গুরুত্বপূর্ণ সেবা রক্ষা করে একটি নতুন ব্যাংকে হস্তান্তরের বিশ্বমানের কৌশল। এতে ব্যাংকের ভালো অংশটুকু টিকিয়ে রাখা যায়, গ্রাহকরা সেবা পেতে থাকেন এবং ব্যাংক ব্যবস্থার বিপর্যয় এড়ানো যায়। এই অধ্যাদেশ এই ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে দিয়েছে, যা আগে কখনো ছিল না। একটি দুর্বল ব্যাংক থেকে তার সুস্থ সম্পদ একটি শক্তিশালী ব্যাংকে হস্তান্তরের মাধ্যমে আমানতকারীদের রক্ষা করা এবং ঋণ গ্রহীতাদের সেবা নিশ্চিত করা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অন্যতম মূলনীতি। এই অধ্যাদেশ সুস্পষ্ট আইনি কাঠামোতে এই ক্ষমতা নিশ্চিত করেছে এবং কে কত পাবেন তার অগ্রাধিকার ক্রম নির্ধারণ করেছে। মাননীয় স্পিকার, এতদিন ব্যাংক ডুবলে সাধারণ করদাতা এবং আমানতকারীরা ক্ষতি বহন করতেন, অথচ ব্যাংকের মালিক ও উচ্চ পর্যায়ের বিনিয়োগকারীরা সুরক্ষা থাকতেন। এই অধ্যাদেশ বলে, আগে শেয়ার হোল্ডারদের ক্ষতি বহন করবেন, তারপর অন্যান্য পাওনাদাররা। সাধারণ আমানতকারীরা সবার শেষে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবেন। এটি ন্যায় বিচারের নীতি। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকিং খাতের সংকটের মূল কারণ হল একটি ক্ষুদ্র গোষ্ঠীর দ্বারা বিপুল পরিমাণ অর্থের প্রতারণামূলক আত্মসাৎ ও লুণ্ঠন। এই অধ্যাদেশ দ্বারা ৭৭ থেকে ৮২ পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে যারা প্রতারণামূলকভাবে ব্যাংকের সম্পদ ব্যবহার করবেন তাদের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সম্পদ ফেরত দিতে বাধ্য করা হবে। মাননীয় স্পিকার, শুধু শাস্তি দেওয়া নয়, লুণ্ঠিত অর্থ ফেরত আনাও জরুরি। অধ্যাদেশ বাংলাদেশ ব্যাংকে সুনির্দিষ্ট ক্ষমতা দিয়ে সেই অর্থ উদ্ধারের জন্য আইনি পদক্ষেপ নিতে এবং আদালতের মাধ্যমে সম্পদ ক্রয়, জরিমানা আদায়, জরিমানা আরোপ এবং অপরাধী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করার বিধান রয়েছে। অধ্যাদেশ বাতিল হলে লুটেরারা আইনের ফাঁকে পালিয়ে যাবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংক লুটের একটি সাধারণ কৌশল হলো বেনামি মালিকানা এবং জটিল কর্পোরেট কাঠামোর আড়ালে থেকে ব্যাংক নিয়ন্ত্রণ করা। এই অধ্যাদেশ সুস্পষ্টভাবে চূড়ান্ত সুফলভোগী মালিক অর্থাৎ আলটিমেট বেনিফিশিয়াল ওনারের সংজ্ঞা নির্ধারণ করে তাদের জবাবদিহিতার আওতায় আনার বিধান রয়েছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার বৈপ্লবিক পদক্ষেপ। ছায়া পরিচালকদের জবাবদিহিতা। মাননীয় স্পিকার, বহু ব্যাংক প্রকৃত ক্ষমতাশীলরা পর্ষদে নাম না রেখে পর্দার আড়াল থেকে নির্দেশ দেন এবং ব্যাংক লুট করেন। এই অধ্যাদেশ ছায়া পরিচালকের দ্বারা আইনগতভাবে স্বীকৃতি করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনার বিধান তৈরি করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বাতিল হইলে এই মুহূর্তে কৌশলকারী আবার সুরক্ষা পাবে। মাননীয় স্পিকার, যান ইসলামী ব্যাংক সহ বহু ব্যাংকে সালমের নামে বেনামি মালিকানার মাধ্যমে ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। মাননীয় স্পিকার, সংকটের আগে একটি জরুরি ব্যবস্থার সঠিক সিদ্ধান্ত নিতে পূর্ব প্রস্তুতি অনিবার্য। এই আদেশ বড় ব্যাংকগুলোকে আগে থেকেই রেজুলেশন পরিকল্পনা তৈরি করতে বাধ্য করেছে, যাতে সংকট এলে দ্রুত এবং সঠিক ব্যবস্থা নেওয়া যায়। এই পূর্ব প্রস্তুতি বিধান ছাড়া সংকট আসলে তখন হাতের কাছে কিছু থাকবে না। মাননীয় স্পিকার, একটি ব্যাংক দুর্বল হতে শুরু করলে প্রথম পর্যায়ে পদক্ষেপ নেওয়া গেলেই সংকট সবচেয়ে কম ক্ষতিতে সমাধান করা যায়। এই অধ্যাদেশে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে নির্ধারিত করেছে যে কোন কোন সূচক দুর্বল হলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এটি একটি অটোমেটিক আর্লি ওয়ার্নিং সিস্টেম,
যা সারা রেজুলেশন অন্ধকারের তীরে ছড়ার মতো। মাননীয় স্পিকার, সংকট মোকাবিলায় তাৎক্ষণিক আর্থিক সম্পদ থাকা জরুরি। এই অধ্যাদেশে আর্থিক স্থিতিশীলতা রেজুলেশন তহবিল গঠনের বিধান করেছে, যেখানে ব্যাংকগুলো চাঁদা দেবে, সরকার নয়। এই তহবিল থেকে প্রয়োজনে সংকটগ্রস্ত ব্যাংকে ঋণ দেওয়া হবে, গ্রান্টি প্রদান, সম্পদ ক্রয় করা যাবে। এটি একটি নিশ্চিত সেলফ ইন্স্যুরেন্স ব্যবস্থা। মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতের সংকট এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। এতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, আমানত বীমা সংস্থা, বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থার সমন্বিত প্রচেষ্টা। এই অধ্যাদেশ একটি আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা সংগঠন করেছে, যা সমন্বয় নিশ্চিত করবে। এটি ছাড়া একটি হাত জানবে না অন্য হাত কি করছে। মাননীয় স্পিকার, আর এই অধ্যাদেশ বাংলাদেশ ব্যাংককে নিয়মিতভাবে মূল্যায়ন করতে বলেছে এবং কোন কোন কারণ ব্যাংকের রেজুলেশন বাধা সৃষ্টি হতে পারে এবং সেই বাধাগুলো আগেভাগে দূর করতে বলেছে। এই প্রতিরোধমূলক পদ্ধতি অনেক সংকট শুরু হওয়ার আগেই প্রতিহত করতে হবে। মাননীয় স্পিকার, আমাকে একটু 5 মিনিট সময় বাড়াতে বলছে, জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মাননীয় সদস্য, প্রত্যেক আপত্তিকারী সদস্যকে আমি 10 মিনিট করে দিয়েছি, সবাইকে 2 মিনিটে শেষ করেন, 2 মিনিটে কনক্লুড করেন। বাধা চিহ্নিত করে আগেভাগে সমাধান, মানে বাধাগুলো চিহ্নিত করে মূল্যায়ন করে আগেভাগে সমাধানের ব্যবস্থা করা উচিত। এটা এখানে আছে। এটা যদি যাতে করে সংকট প্রতিহত করা যায়। আমি একটু হেডিংগুলো পড়ছি মাননীয় স্পিকার। এরপর আইনগত ন্যায্যতা মূলনীতি। মাননীয় স্পিকার, এই অধ্যাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নিশ্চিত করেছে। রেজুলেশন প্রক্রিয়ায় কোন পাওনাদার বা আমানতকারী যদি স্বাভাবিক অবসান যত পেতেন তার চেয়ে কম পান, তাহলে সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এটি নিশ্চিত করা হয়েছে। মাননীয় স্পিকার, এরপরে হলো যে সাময়িক স্থগিতাদেশ সংকট নিরসন। সংকটের সময় দাবির স্রোত বন্ধ না করলে ব্যাংক বাঁচানো সম্ভব নয়। কাজে এমন ব্যবস্থা থাকা দরকার, কাজে আস্তে আস্তে যাতেই আমানতকারীকে দেওয়া যায়, তাহলে সমস্যা দেখা দিবে। মাননীয় স্পিকার, বিচারিক তত্ত্বাবধান ও আইনের শাসন নিশ্চিত করা। পদ্ধতিগত ঝুঁকি প্রতিরোধ একটি ব্যাংকের সংকট ছাড়ানোর থেকে রক্ষা করে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে আইনি কাঠামো তৈরি করা, কারণ এরকম অবস্থা হলে বিদেশের বিনিয়োগকারীরা আমাদের এখানে আসবে না, যেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা। এরপরে যেটা বলে সরকারের বাতিলের যুক্তি খণ্ডন, অসামঞ্জস্যতাপূর্ণ যুক্তি খণ্ডন। মাননীয় স্পিকার, আরও পরামর্শ দরকার। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রপতি আদেশ বাতিল সাংগঠনিক প্রশ্ন এবং আন্তঃসীমা রেজুলেশন, বৈশ্বিক ব্যাংকিং সংকট মোকাবিলা, ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কার ভবিষ্যতের জন্য ভিত্তি। তো মাননীয় স্পিকার, আমি তো মোটামুটি বললাম, তো আমি ইনশাল্লাহ এটা আপনার মাধ্যমে জমা দেবো। আমি মনে করি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা জনমতে যাচাইয়ের জন্য পেশ করা হোক, যে দেশের মানুষ এবং আমানতকারীরা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্যকেও ধন্যবাদ। একটা কথা পরিষ্কারভাবে বলা দরকার, সেটা হচ্ছে বিএনপির আর্থিক খাতে যে ভাবনা এবং নীতিমালা, সেটা খুবই পরিষ্কার। আর্থিক খাতে শৃঙ্খলা, স্থিতিশীলতা, গুড গভর্নেন্স, এই তিনটা হচ্ছে বিএনপির আর্থিক খাত পরিচালনার ক্ষেত্রে আমাদের সুপ্রতিষ্ঠিত দলীয় নীতি। যে জন্য আপনি লক্ষ্য করবেন বিগত দিনে বিএনপি যতবারই সরকারি ছিল, আর্থিক খাতে শৃঙ্খলা সবসময় ছিল, স্থিতিশীলতা ছিল, গুড গভর্নেন্স ছিল, কোনো ধরনের সমস্যা হয় নাই। বিগত দিনে যে কথাগুলি মাননীয় সংসদ সদস্য বলেছেন, ওনার সাথে আমি একমত, এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং আমরা আমাদের যে ভাবনা, চিন্তায়, দর্শনের পরিপ্রেক্ষিতে আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই, আমাদের সেই প্রিন্সিপাল থেকে আমরা একটুটুকু সরব না। তবে আপনি যে বিষয়গুলো তুলেছেন তার কিছু যে এটার এই
সংশোধিত আকারে যেভাবে আসছে কেন করা হয়েছে এটা আমি একটু তুলে ধরছি। এটা হচ্ছে একটি অল্টারনেটিভ রেজলিউশন অপশন, এটা একটা নতুন উইন্ডো করা হয়েছে। মূল বিধানগুলোতে কোনো পরিবর্তন নাই। দিস ইজ দ্য নিউ উইন্ডো ওপেন টু ক্রিয়েট মোর অপরচুনিটি। আচ্ছা, ইতিপূর্বে প্রণীত অধ্যাদেশে বিকল্প সমাধানের পদ্ধতি ছিল না, একটাই ছিল। এতে 18 কম একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। ফলে ব্যাংকসমূহের দুরবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য শুধুমাত্র রেজলিউশন পদ্ধতি হিসেবে লিকুইডেশন, ব্রিজ ব্যাংকের নিকট হস্তান্তর, তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর ইত্যাদি অপশনের উপর নির্ভর না করে রেজলিউশন কার্যক্রমের অব্যবহিত পূর্বের শেয়ার ধারকগণ বা উপযুক্ত বিনিয়োগকারীদের মাধ্যমে সম্পদ দায় পুনর্ধারণ ও ধারণের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু অপশন ইজ ওপেন। এখানে যে আগের যারা শেয়ার হলো তাদের জন্য না, ইট ইজ ওপেন ফর এভরিবডি। এবং এটা কেন করা হয়েছে আমি একটু বিস্তারিত একটু বললে আপনার বুঝতে সুবিধা হবে। সরকারের আর্থিক দায় কমানো। আপনারা জানেন ইতিমধ্যে সরকার কিন্তু এখানে 80,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, আরও প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রয়োজন হবে। এটা একটা সাধারণ সময়েও, নর্মাল টাইমেও কোনো সরকারের পক্ষে এত বড় একটা অ্যামাউন্ট বহন করা সম্ভব নয়। তার উপর তো বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক যুদ্ধ ইত্যাদি দিয়ে যে বিষয় সামনে চলে আসছে, আরও 1 লক্ষ কোটি টাকার মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এজন্য আবেদনকারীদের দ্বারা মূলধন পুনঃস্থাপন, দায় পরিশোধ এবং পূর্বে প্রাপ্ত সহায়তা ফেরত প্রদানের বাধ্যবাধকতা থাকায় সরকার বা আমানত সুরক্ষা তহবিলের উপর আর্থিক চাপ হ্রাস পাবে। আমানতকারীদের আস্থা বৃদ্ধি। ব্যাংকের সম্পদ দায় পুনর্গঠন এবং দ্রুত কার্যক্রম চালুর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনার সৃষ্টি হবে। ফলে সার্বিকভাবে ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। নির্দোষ সাধারণ শেয়ার হোল্ডারদের সুরক্ষা। ব্যাংকের অব্যবস্থাপনা ও দুর্বলতার জন্য সকল শেয়ার হোল্ডার দায়ী নন। বিশেষত ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীরা ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত থাকেন না। এই প্রেক্ষিতে মালিকানা পুনর্বহালের সুযোগ প্রদান করলে নির্দোষ সাধারণ শেয়ার হোল্ডারদের আর্থিক স্বার্থ পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে, যা ন্যায্যতা, ইকুইটি ও বিনিয়োগ সুরক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি। শেয়ার হোল্ডারদের পুনরুদ্ধারের নীতি সুযোগ সৃষ্টি তৈরি হলে এটি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে ব্যাংকিং খাতে বিনিয়োগে উৎসাহ যোগাবে। বাজার ভিত্তিক সমাধান, মার্কেট বেসড সলিউশন। সরকারি হস্তক্ষেপের পরিবর্তে বেসরকারি উদ্যোগ ও পুঁজি সংযোজনের মাধ্যমে সমস্যার সমাধান করায় প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে, যা একটি বাজার ভিত্তিক ও টেকসই পদ্ধতি হিসেবে বিবেচিত হবে। সম্পদের মূল্য সংরক্ষণ। লিকুইডেশনের ক্ষেত্রে সম্পদের মূল্য কমে যাওয়ার ঝুঁকি থাকে, যে কোনো লিকুইডেশনের ক্ষেত্রে। এই ধারার মাধ্যমে ব্যাংকসমূহকে সচল রেখে পুনর্গঠন করলে সম্পদের প্রকৃত অর্থনৈতিক মূল্য সংরক্ষণ করা সম্ভব। কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম বজায় রাখা। ব্যাংক সচল থাকলে কর্মচারীদের চাকরি, সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। স্পিকার, আমার মনে হয় আমার এতটুকু বক্তব্য। আমার মনে এরপরে যদি আমি ধন্যবাদ করার সুযোগ পাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অনুরোধ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ব্যাংক রেজলিউশন বিল 2026
উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।